নমস্কার। আমাদের আজকের গল্প জগাই ভূত ও বন্দি রাজা কৃষ্ণচন্দ্র। রঘুরাম তথা রঘুবীরের একমাত্র পুত্র কৃষ্ণচন্দ্র কৃষ্ণনগরের মহারাজ হয়েছেন অনেক দিন হল। গোপাল তার অন্যতম পারিষদ। তার রঙ্গ রস করার ক্ষমতার পরিচয় এতদিনে একটু একটু করে প্রশমিত হয়েছে। তার ক্ষুরোধার বুদ্ধি আর প্রচণ্ড সাহসের কথা গোটা নদিয়ার মানুষ জানত। এখন তার রসিক স্বভাবের কথাও মুখে মুখে ফেরে। স্বয়ং মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালের একজন বড় ভক্ত। তিনি নিজেও খুব রসিক, প্রখর বুদ্ধির অধিকারী, শিল্পের সমজদার। গুণীর কদর করতে তিনি স্বভাবতই জানেন। সেই সঙ্গে তিনি অত্যন্ত হৃদয়বান তথা প্রজাবৎসল। সুতরাং তার সভাসদ হয়ে গোপাল ভাঁড়ের দিনগুলো যে ভালোই কাটবে তা তো বলাই বাহুল্য। কিন্তু ভগবান নিরবিচ্ছিন্নভাবে কাউকেই তো সুখ বা দুঃখ দেওয়ার অধিকার দেন না। তাই এক্ষেত্রেও ব্যতিক্রম কিছু ঘটল না। গোপাল ভাঁড় ও সমগ্র কৃষ্ণনগরের অধিবাসীদের কপালেই ঘনিয়ে এলো দুর্ভোগ। সেদিন মহারাজ কৃষ্ণচন্দ্রের মনটা সকাল থেকেই ভালো ছিল। তার উপরে গোপাল ভাঁড়ের সরস বুদ্ধিদীপ্ত কথাবার্তা তার মনটাকে আরো উৎফুল্ল করে তুলেছিল। তিনি খোশ মেজাজে গোপালের সঙ্গে রসিকতা করছিলেন। এমন সময় দ্বার রক্ষক এসে খবর দিল, হুজুর, নবাব সাহেবের দূত এসেছে, দেখা করতে চাই। কথাটা শুনেই সকলের হাড় হিম হয়ে গেল। তার অবশ্য যথেষ্ট কারণও ছিল। নবাবের দূত যখনই আসে কোনো না কোনো দুঃসংবাদ নিয়েই আসে। তো এবারও তার ব্যতিক্রম কিছু হলো না। নবাব যুদ্ধযাত্রায় যাবেন, তার প্রচুর টাকার দরকার, তাই তিনি টাকা দাবি করে দূত পাঠিয়েছেন। এর কয়েকদিন পরে খুব ভোরবেলায় গভীর ঘুমে আচ্ছন্ন গোপাল ভাঁড়কে ডেকে তুলল তার বউ চাঁপা। শুনছ? ওঠো ওঠো, সর্বনাশ হয়ে গেছে। আমাদের মহারাজকে নবাবের লোকেরা ধরে নিয়ে গেছে। গোপাল ধরফর করে উঠে বসল, কিন্তু অবাক হলো না। কারণ এই রকম কিছুরই আশঙ্কা শুধু সে কেন, গোটা কৃষ্ণনগরবাসীই করেছিল। মর্মান্তিক এই ঘটনার পর মহারাজ কৃষ্ণচন্দ্রের আত্মীয় পরিজন, সভাসদ, প্রজাবৃন্দ সবাই যেন একেবারে অনাথ হয়ে গেল। কারুর মুখে হাসি নেই। সবাই যেন দিনগত পাপক্ষয় করে চলতে লাগলো। তবে গোপালের কষ্টটা ছিল বেশি। তাকে যে মহারাজ বড্ড ভালোবাসেন। মহারাজের জন্য দুশ্চিন্তায় দিন দিন গোপালের শরীর খারাপ হয়ে যেতে লাগলো। তার বউ কি করবে কিছু ভেবে না পেয়ে শেষ পর্যন্ত নিজের বাবা মাকে ডেকে আনলো। গোপালের শ্বশুর মশাই অত্যন্ত স্নেহ ভরে গোপালকে বললেন, মহারাজের জন্য চিন্তায় আমাদেরই চোখ থেকে ঘুম উড়ে গেছে। আর তোমার তো বুকে শেল বিঁধবেই, তোমাকে উনি অত ভালোবাসেন। কিন্তু একটা কথা তো আমি কিছুতেই বুঝতে পারছি না, টাকা দিলে যখন ঝামেলা মিটে যায়, মহারাজকে ওরা ছেড়ে দেয়, তখন টাকাটা কেন দেওয়া হচ্ছে না? গোপাল দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিল, আমাদের মহারাজ যে একজন প্রজাহিতৈষী রাজা, সে কথা তো পশু পাখিরাও স্বীকার করবে। তা মহারাজ প্রজাদের কল্যাণের জন্য রাজকোষের যাবতীয় অর্থ ব্যয় করে দিয়েছেন। রাজকোষ এখন শূন্য। তাই নবাবের হাতে অর্থ তুলে দিতে হলে তার জোগাড় করতে হবে প্রজাদের ওপর কর আরোপ করেই। এছাড়া আর কোনো পথ নেই। কিন্তু মহারাজ কৃষ্ণচন্দ্র তা চান না। তিনি নিজে শুলে চড়ে মৃত্যুবরণ করতে রাজি আছেন, কিন্তু প্রজাদের ওপর কর চাপিয়ে তাদের কষ্ট বাড়তে দিতে চান না। কথাটা শেষ করে গোপাল কেঁদে ফেলল। তখন তার শ্বশুর মশাই কি যেন একটু ভেবে নিয়ে বললেন, না গোপাল, দাঁড়াও দাঁড়াও, আমার একটা কথা হঠাৎ মনে পড়ে গেল। আমরা এক খুড়ো ছিলেন, মহারাজ রঘুরামের খাস মালি। তো তিনি বলেছিলেন যে মহারাজ রঘুরাম বাগানের কোথাও একটা জায়গায় অনেকগুলো মোহর ভর্তি ঘোড়া পুঁতে রেখেছিলেন। সেই গুপ্তধনের হদিশ রাজবাড়ির আর কাউকে বলে যাননি মহারাজ, এমনকি নিজের পুত্রকেও নয়। শুধু জানতেন তিনি নিজে আর আমার ওই খুড়ো মশাই।
কিন্তু মুশকিলটা হলো এই যে খুড়ো মশাই আজ বেশ কিছুদিন হলো মারা গেছেন, তার কাছ থেকে তো আর কিছু জানতে পারার উপায় নেই। গোপাল কিন্তু এটুকু শুনেই উৎসাহিত হয়ে উঠল। সে শ্বশুর মশাইয়ের পা ছুঁয়ে প্রণাম করে বলল, আপনি যে কতখানি উপকার করলেন সে আপনি নিজেও জানেন না। তার কিছু বলার আগেই গোপাল বেরিয়ে গেল বাড়ি থেকে। চাপা অবাক হয়ে কিছু একটা বলতে গিয়েও বলল না। তার বাবা মা দুজনেই অবাক হয়ে গেল। গোপাল সোজা গিয়ে হাজির হলো হাড়িমুন্ডির শ্মশানে। জগাই ভূত কাছেই ছিল, গোপালের আর ঢাক ডাক করার দরকার পড়ল না। জগাই গোপালকে দেখতে পেয়ে নিজেই এগিয়ে এসে বলল, কি ব্যাপার ভাই, কি হয়েছে? গোপাল সব কথা তাকে খুলে বলল। শুনে সে জানালো, তোমার শ্বশুর মশাইয়ের খুড়োকে আমি চিনি, সে এখন আমাদের রাজা মশাইয়ের মালিক। চলো, তার কাছে তোমাকে আমি নিয়ে যাচ্ছি। বলেই জগাই গোপালকে জড়িয়ে ধরে উড়িয়ে নিয়ে গিয়ে হাজির করলো উদ্দিষ্ট স্থানে। গোপালের শ্বশুরের খুড়োমশাই সব শুনে বলল, চলো চলো, আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি সেই জায়গাটা। তিনজনে তৎক্ষণাৎ উড়ে গিয়ে হাজির হলো রাজার বাগানে। ভূত দুজন অদৃশ্য ছিল, কিন্তু গোপাল প্রহরীদের দৃষ্টি এড়াতে একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ল। যাই হোক, জায়গাটা ভালো করে চিনে নিয়ে তক্ষুনি সে ওই ভূতেদের সাহায্যে গিয়ে হাজির হলো মহারাজ কৃষ্ণচন্দ্রের আরেকজন বিশ্বস্ত পারিষদ রঘুনন্দনের বাড়িতে। হঠাৎ অসময়ে গোপালকে দেখে সে অবাক হয়ে গেল, কিন্তু তার কোনো কথা বলে ওঠার আগেই গোপাল বলল, আমি গোপন সূত্রে খবর পেয়েছি যে রাজবাড়ির লাগোয়া বাগানে একটা বিশেষ জায়গায় মহারাজ কৃষ্ণচন্দ্রের পিতা ঠাকুর অনেক মোহর পুঁতে রেখেছিলেন। খবর একদম পাক্কা, তাই তুমি এক্ষুনি আমার সঙ্গে চলো, মাটি খুঁড়তে হবে। আমি জায়গাটা দেখিয়ে দেব, চলো ভাই, দেরি করো না। আমাদের মহারাজ নবাব আলীবর্দী খাঁর জেলখানায় কিভাবে যে দিন কাটাচ্ছেন তা কল্পনা করতেও ভয় করে। রঘুনন্দন বিনা বাক্য ব্যয় বেরিয়ে পড়ল গোপাল ভাঁড়ের সঙ্গে। কিছুক্ষণের মধ্যেই সমস্ত জোগাড় যন্ত্র হয়ে গেল। গোপালের শ্বশুর মশাইয়ের খুড়ো মশাই অর্থাৎ সেই মালি ভূতের দেখিয়ে দেওয়া জায়গা খুঁড়ে যথারীতি পাওয়া গেল সোনার মোহর ভর্তি অনেকগুলো পিতলের কলসি। সেই সব নিয়ে পরের দিন রঘুনন্দন আর গোপাল ভাঁড় ভোর হতে না হতেই পাড়ি জমালো নবাব আলীবর্দী খাঁয়ের রাজধানী মুর্শিদাবাদের উদ্দেশ্যে মহারাজ কৃষ্ণচন্দ্রকে ছাড়িয়ে আনতে। আর তাদের সঙ্গে অলক্ষ্যে অদৃশ্য অবস্থায় চলল দুজন জগাই ভূত আর মালি ভূত তাদের রক্ষী হিসেবে। এই ছিল আমাদের আজকের গল্প। যদি আজকের গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।